মাজদার হোসেন মামলার রায়ে এটি প্রথম নির্দেশনা হিসেবে আসে। সর্বশেষ 2রা সেপ্টেম্বর 2025 সালে আমাদের হাইকোর্ট ডিভিশন রায় দিয়ে বলেন যে 90 দিনের ভিতরে বা 3 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এই রায়কে সামনে রেখে আমাদের একটি অর্ডিন্যান্স জারি করেন মহামান্য রাষ্ট্রপতি। এই অর্ডিন্যান্স জারি করেন 30 নভেম্বর 2025। এর নাম হয় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ 2025। এর মাধ্যমে এই বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় এবং 11 ডিসেম্বর 2025-এ তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এটি উদ্বোধন করা হয়। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে 10 এপ্রিল 2026-এ এই আইনটিকে বাতিল করে একটি রহিতকরণ এবং হেফাজতকরণ আইন পাশ করা হয়। এর এই প্রেক্ষিতে এই বিচার বিভাগীয় সচিবালয়, যেটি সুপ্রিম কোর্টে এস্টাবলিশ করা হয়েছে, হাইকোর্টের রায় বহাল থাকা সত্ত্বেও এই সচিবালয় এখান থেকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিউনিকেশন করা হয়েছে। প্রধান বিচারপতির ক্ষমতা থেকে শুরু করে অর্ডিন্যান্সে দেওয়া যে ক্ষমতাগুলো ছিল সবগুলোকেই বাতিল করা হয়েছে। কার্যত পৃথক বিচার বিভাগীয় সচিবালয় না থাকার কারণে আইনগতভাবে কিংবা হাইকোর্টের এই আদেশ না মানার কারণে আমরা আজকে একটি কন্টেম্প নোটিশ জারি করেছি সরকারের আইন মন্ত্রণালয়ের 2 সচিবের উপরে। একজন হলেন সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আরেকজন হলেন সচিব আইন ও বিচার বিভাগ। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। 2 জনের উপর কন্টেম্প নোটিশ জারি করা হয়েছে। এই কন্টেম্প নোটিশ জবাব তারা কি দেন এর উপর ভিত্তি করে আমরা কন্টেম্প পিটিশন দায়ের করব। হাইকোর্টের যে নির্দেশনা আছে এই নির্দেশনা এখনো বহাল আছে। এখনো সুপ্রিম কোর্টে তা স্থগিত হয়নি, অন্য কোনো আদেশও জারি করা হয়নি। যদি তা থাকে তাহলে হাইকোর্টের এই আদেশকে অমান্য করার ক্ষমতা এক্সিকিউটিভের থাকার কথা নয়। এই আদেশ থাকা সত্ত্বেও তারা বিচার বিভাগীয় সচিবালয় স্থানান্তর করছেন, স্থানান্তর করার জন্য কমিউনিকেট করছেন, সব কিছুকে আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করার জন্য আদেশ দিচ্ছেন। কোন ক্ষমতা বলে তারা দিচ্ছেন? হাইকোর্টের রায়কে ভায়োলেট করে। এই জন্যই তাদেরকে কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে। যদি তারা জবাব না দেন তাহলে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা কন্টেম্প পিটিশন দায়ের করব। কন্টেম্প নোটিশ হলো আদালত অবমাননা, অর্থাৎ হাইকোর্ট যে রায়টা দিয়েছে 90 দিনের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করার, সেটি করা হয়েছে। করার পরে তারা এটিকে এখন ডেস্ট্রয় করছেন, স্থানান্তর করে দিচ্ছেন, আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করে দিচ্ছেন। তাহলে হাইকোর্টের এই রায়ের কোনো কার্যকারিতা আর থাকছে না। যদি হাইকোর্টের রায় বহাল থাকে, তারা মানেন, তাহলে তারা তো এই ধরনের আদেশ দিতে পারেন না। এই ধরনের আদেশ যদি তারা দেন তাহলে আদালতের প্রতি তাদের অবমাননা হচ্ছে। আদালতের এই নির্দেশ বলবৎ থাকা অবস্থায় এই ধরনের কোনো সার্কুলার, কোনো ইনস্ট্রাকশন, কোনো আদেশ, কোনো প্রজ্ঞাপন যা কিছু জারি করা হবে সব কিছুই হবে আদালতের রায়কে অবমাননার শামিল। এই জন্যই এই কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে। আমরা এক্সপেক্ট করি যে 2 জন সচিব যারা আছেন সরকারের আইন মন্ত্রণালয়ের, তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। এখানে যে সচিবালয় ফাংশন শুরু করেছিল তা ফাংশন করবে, যতক্ষণ আদালতের রায় আছে ততক্ষণ করবে। আদালতের রায়কে যদি তারা চ্যালেঞ্জ করেন তারা করতে পারেন, উচ্চ আদালতে যেতে পারেন, কিন্তু তারা উচ্চ আদালতে যাননি, কোনো মামলা ফাইল করেননি, কোনো আপিল ফাইল করেননি। অথচ হাইকোর্টের রায়টাকে, হাইকোর্টের আদেশটাকে ইনঅপারেটিভ করে দিচ্ছেন, অকার্যকর করে দিচ্ছেন। এটি আদালতের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। আমরা এক্সপেক্ট করব এখান থেকে তারা বিরত থাকবেন, অন্যথায় আমরা কন্টেম্প পিটিশন হাইকোর্টের উপযুক্ত বেঞ্চে দায়ের করব। আইনের বিধান হলো কারো বিরুদ্ধে আদালত অবমাননার চার্জ আনতে গেলে আইন অনুযায়ী তাকে আগে নোটিশ দিয়ে সতর্ক করতে হয়। এটা হলো আমাদের নোটিশ দিয়ে সতর্কবার্তা। এই সতর্কতার প্রেক্ষিতে যদি তারা সতর্ক হয়ে যান তাহলে কন্টেম্প হবে না, আর যদি সতর্ক না হন তাহলে পরবর্তীতে আদালতেই বাকিটা নির্ধারণ করবে। অফিস তো বিল্ডিং আছে, 2-4 জন মানুষও আছে, কিন্তু কার্যকারিতা তো নাই।
তারা কার্যকর কি করবে, তাদের কার্যকরটা কি ছিল জানেন? অধ্যাদেশে তাদের কার্যকারিতা ছিল যে তারা বাজেট করতে পারবে, তারা নিম্ন আদালতের অর্গান করতে পারবে, একটা কমিশন গঠন হয়েছিল, কমিশন ফাংশন করতে পারবে। কমিশনও নাই, নিম্ন আদালতের অর্গান ক্রিয়েট করতে পারছেন না, বাজেট করতে পারবেন না। মাননীয় প্রধান বিচারপতির ক্ষমতা ছিল 50 কোটি টাকা পর্যন্ত বাজেট করার এবং খরচ করার, সেই ক্ষমতাও তাদের থাকছে না। তাহলে শুধুমাত্র বিল্ডিং রেখে কার্যকারিতা না থাকলে এর কোনো মূল্য থাকতে পারে না। এই বিল্ডিং তো গুলিস্তানেও আছে, এই বিল্ডিং মতিঝিলেও আছে, সেই বিল্ডিংয়ের কাজ তো পৃথক সচিবালয়ের কাজ করতে পারবেন। পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের কাজ করতে গেলে এই বিল্ডিংয়ের ভিতরে আইন অনুযায়ী যে কাজ হওয়ার কথা ছিল তা যদি হয় তবেই তাকে কার্যকর বলা যাবে, আর তা যদি না হয় তাহলে বিল্ডিংয়ের তো কোনো মুখ নাই, মাথা নাই, যদি না কাজ করা না যায়। আমি মনে করি গণমাধ্যমের স্বাধীনতা বোধ হিসেবে ফ্রি অ্যাক্সেস থাকা উচিত। গণমাধ্যম যদি ফ্রিলি কাজ করতে না পারে তাহলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিনষ্ট হয়। গণতন্ত্রের জন্যই গণমাধ্যম দরকার। অনেকেই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের কথা বলেন, এই ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু তাই বলে গণমাধ্যমকে তার দায়িত্ব পালন করা থেকে বিরত রাখা কারো জন্যই কল্যাণকর হবে না। আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো, গণমাধ্যম যেখানে কার্যকরভাবে ফাংশন করে সেখানে গণতন্ত্রই বলি আর করাপশনই বলি, সেই জায়গাগুলোতে চেক এবং ব্যালেন্স আনা সম্ভব হয়। ইনভেস্টিগেটিভ জার্নালিজম যদি না থাকে তাহলে সমাজ থেকে দুর্নীতি দূর করা কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আমার ব্যক্তিগত মতামত হলো গণমাধ্যমের ফ্রি অ্যাক্সেস থাকা উচিত, এবং এই ক্ষেত্রে কোনো মিসরিপোর্টিং যদি হয়ে থাকে, কোনো মিস ইনফরমেশন যদি হয়ে থাকে, সেখান থেকে কিভাবে বাঁচা যায় তার বুদ্ধি বের করতে হবে। কিন্তু এই কাজ করতে গিয়ে গণমাধ্যমকে বিরত রাখাটা সঠিক হবে না।